অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত। আমরা এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের বাংলা অনুবাদ শুনছিলাম। আমরা প্রারম্ভের আজ অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আজ প্রারম্ভের অন্তিম পর্ব আমরা শুনব। এরপর আমরা শুরু করব সৃজন। ট্রেনের কামরার জানলা দিয়ে দেখছি দূরে সাদা ধুতি আর পাগড়ি পরে পুরুষেরা আর নারীরা উজ্জ্বল রঙিন শাড়ি পরে সবুজ ধানের ক্ষেতে কাজ করছে। মনে হচ্ছে তারা কোনো সুন্দর ছবিতে আঁকা। আমি জানলার ধারে যেন আঠা দিয়ে সাঁটা। সবাইকে মনে হচ্ছে এমনভাবে কাজ করছে যেন একটা ছন্দ, একটা প্রশান্তি বিরাজ করছে তাদের কাজকে ঘিরে। পুরুষেরা গরু মোষের পাল নিয়ে যাচ্ছে, নারীরা নদী থেকে জল আনছে। মাঝে মাঝে কোনো শিশু ট্রেনের দিকে তাকিয়ে হাত নাড়ছে। উত্তরের দিকে যাওয়ার সময়ে বাইরের দৃশ্য কেমন বদলে যায়, দেখলে অবাক লাগে। গঙ্গা আর তার যত উপনদীর উর্বর শস্যশালিনী উপত্যকা ডেকে এনেছে বাইরে থেকে আক্রমণ, অশান্তি, উপদ্রব আর পরিবর্তন। 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গৌড়বর্ণ আর্যরা সুদূর উত্তর পশ্চিম থেকে গিরিবর্ত দিয়ে এসে পড়ল। 10ম শতাব্দীতে এলো মুসলিমরা। তারপরে স্থানীয় লোকেদের সঙ্গে মিশে গিয়ে এদেশের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হলো। এক সাম্রাজ্য গেল, আর এক সাম্রাজ্য এলো। এক ধর্মের মানুষ গিয়ে আর এক ধর্মের মানুষের রাজ্য জয় করে নেওয়া, এ চলতেই থাকলো। সেই সময়ে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত ভারত বিন্ধ্য এবং সাতপুরা পর্বতমালার আড়ালে থেকে এই উপদ্রব এড়িয়ে গেল। নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এইসব নদী ভারতীয় উপমহাদেশের জন্য এক দুর্ভেদ্য প্রতিরক্ষা রচনা করেছিল। আমাকে দিল্লি দিয়ে আসতে আমার ট্রেনটিকে বৈজ্ঞানিক অগ্রগতির সাহায্য নিয়ে এত সব বাধা অতিক্রম করতে হলো। বিরাট সুফি পীর হজরত নিজামুদ্দিনের শহর দিল্লিতে আমি একদিন থেকে গেলাম। ডিটিডি অ্যান্ড পি এয়ারে ইন্টারভিউ দিলাম। আমার ইন্টারভিউ ভালোই হলো। প্রশ্ন সবই ছিল যেমন হওয়ার কথা। আমার যে বিষয়ে যা জ্ঞান, তাকে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো না। তারপর রওনা হলাম দেরাদুন বিমান বাহিনীর ইন্টারভিউয়ের জন্য। এই বোর্ডে মেধার চাইতে ব্যক্তিত্বের উপরেই জোর দেওয়া হয় বেশি। সম্ভবত তারা শারীরিক সক্ষমতা এবং কথাবার্তা বলার ক্ষমতাই চাইছিলেন। আমার উৎসাহ যথেষ্ট ছিল, কিন্তু আমি নার্ভাস ছিলাম। দৃঢ় প্রতিজ্ঞা ছিল, কিন্তু দুশ্চিন্তাও ছিল। নিজের ওপর আস্থা ছিল, কিন্তু উৎসাহও ছিল। 8 জন অফিসারকে নিয়োগ করার জন্য যে 25 জনকে পরীক্ষা করা হলো, তাদের মধ্যে আমার স্থান হলো 9ম। অত্যন্ত হতাশ হয়ে পড়লাম আমি। বিমান বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ যে আমার হাত ফসকে বেরিয়ে গেল, সেটা বুঝতেই আমার বেশ খানিকক্ষণ সময় লাগলো। নির্বাচক বোর্ডের সামনে থেকে কোনো রকমে নিজেকে টানতে টানতে নিয়ে এসে হ্রদের উঁচু পাহাড়ের প্রান্তে দাঁড়ালাম। অনেক নিচে হ্রদ দেখা যাচ্ছে। বুঝলাম আমার সামনে কঠিন সময়, পেতে হবে অনেক প্রশ্নের উত্তর, আর এরপর কি করব সেটাও ভাবতে হবে। পায়ে হেঁটে ঋষিকেশ পৌঁছালাম। গঙ্গায় স্নান করলাম। কি আনন্দ সেই নিষ্কলুষ জলে। জল থেকে উঠে হেঁটে গেলাম শিবানন্দ আশ্রমে। আশ্রমটি একটু ওপরে উঠে। সেখানে প্রবেশ করার সময়ে আমি প্রবল একটা অনুকম্পন অনুভব করলাম। দেখলাম চারিদিকে কত সাধু সমাধিমগ্ন। আমি পড়েছিলাম সাধুরা অতীন্দ্রিয় বোধ সম্পন্ন। তারা স্বতই অনেক কিছু জানতে পারে। আমার বিষাদাপন্ন মানসিক অবস্থায় আমি আমার বিভিন্ন প্রশ্নের উত্তর চাইছিলাম। স্বামী শিবানন্দের সঙ্গে সাক্ষাৎ করলাম। দেখতে বুদ্ধর মতো, পরনে তুষার শুভ্র ধুতি, পায়ে খড়ম, গায়ের বর্ণ জলপাইয়ের মতো, চোখে অন্তর্ভেদী দৃষ্টি। তার হাসি মন হরণ করে শিশুর হাসির মতো। তার ব্যবহার সুষমামণ্ডিত। আমি স্বামীজিকে নিজের পরিচয় দিলাম। আমার মুসলিম নামে তার কোনো ভাবান্তর হলো না। আমি তাকে কিছু বলার আগেই তিনি আমার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। আমার দুঃখের কথা তিনি কি করে জানলেন? ভারতীয় বিমান বাহিনীতে যে আমি যোগ দিতে পারলাম না। আমার আকাশে দেখেছিলাম কেউ পান চিবিয়ে ওয়াজির আলী শাহের অনুকরণ করছেন। আবার ব্যাঙ্গালোরে দেখেছি কেউ সাহেবি কায়দায় কুকুর নিয়ে বেরিয়েছেন। এখানেও আমার মনে রামেশ্বরমের প্রশান্তি এবং গভীরতার জন্য আকাঙ্ক্ষা জাগল।
আমাদের শহরের এই যে দ্বিধাবিভক্ত চেতনা এবং অনুভূতি, এর ফলে সাধারণ ভারতীয়দের হৃদয় ও মস্তিষ্কের মধ্যে যে ভারসাম্য, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যাবেলাটা আমি কাটাতাম ব্যাঙ্গালোরের সব বাগান এবং কেনাকাটার কেন্দ্র ঘুরে ঘুরে দেখে। এডিইতে আমার প্রথম বছর কাজের চাপ বিশেষ ছিল না। বস্তুত প্রথম আমাকে নিজের কাজ নিজেকেই তৈরি করে নিতে হতো। তারপর আস্তে আস্তে কাজের গতি বাড়তে লাগলো। গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্ট সম্বন্ধে আমার যে ইকুইপমেন্ট মেশিন হিসেবে একটি স্বদেশে নির্মিত হোভারক্রাফটের নকশা এবং পরিণত রূপদানের জন্য। টিমটি ছোটই ছিল, তাতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট স্তরে 4 জন সদস্য ছিলেন। এডিই ডিরেক্টর ডক্টর OP মেডিরাট্টা আমাকে বললেন সেই টিমের নেতৃত্ব দিতে। সেই ইঞ্জিনিয়ারিং মডেলটিকে আকাশে ওড়ানোর জন্য প্রস্তুত করে দিতে আমাদেরকে সময় দেওয়া হলো 3 বছর। এই প্রকল্পটি যেভাবেই দেখুন আমার সম্মিলিত সাধ্যের তুলনায় একটি বেশিই বড় ছিল। আমাদের মধ্যে কারোরই মেশিন তৈরির অভিজ্ঞতা ছিল না। ওড়ার মেশিনের কথা তো ছেড়েই দিন, জানিয়ে কাজ শুরু করব এরকম কোনো নকশা কিংবা উচ্চমানের প্রয়োজনীয় যন্ত্রাংশও ছিল না। আমরা শুধু জানতাম আমাদের বাতাসের চেয়ে ভারী একটা উড়ান যন্ত্রে নির্মাণে সফল হতে হবে। হোভারক্রাফট সম্বন্ধে যা কিছু পাওয়া যায় পড়ে নেওয়ার চেষ্টা আমরা করলাম, কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করলাম, কিন্তু তেমন কাউকে পেলাম না। তথ্য এবং প্রয়োজনীয় সামগ্রী যা পাওয়া যায় তা নিয়েই কাজে এগোবো বলে একদিন ঠিক করলাম। একটা ডানাহীন লঘুভার এবং দ্রুতগামী বিমানের নির্মাণের এই প্রচেষ্টা আমার মনের জানালাগুলো খুলে দিল। হোভারক্রাফট এবং এয়ারক্রাফটের প্রতি একটা সাদৃশ্য আবিষ্কার করতে আমার দেরি হলো না। রাইট ভ্রাতৃদ্বয় প্রথম এরোপ্লেনই তো বানিয়েছিলেন 7 বছর ধরে সাইকেল মেরামত করার পর। GEM প্রকল্পের মধ্যে আমি দেখলাম উদ্ভাবনী বুদ্ধি এবং বিকাশের একটা বিরাট সুযোগ। কয়েক মাস নকশা করার কাজের পরেই আমরা সোজা চলে এলাম যন্ত্রপাতির বিভাগে। তবে একটা বিপদ সবসময়ই থাকে। যে যেরকম পটভূমি থেকে উঠে এসে থাকে, গ্রাম কিংবা ছোট শহর, মধ্যবিত্ত, যার বাবা মা হয়তো তেমন শিক্ষিত নন, সে একটা কোণের মধ্যে গুটিয়ে যেতে পারে এবং প্রাণপণে চেষ্টা করে যেতে পারে তার মধ্যে থেকেই কোনো রকমের টিকে থাকার লড়াই চালিয়ে যেতে, যদি না ঘটনাচক্রে বৃহৎ কোনো পরিবর্তন অনেক অনুকূল অবস্থায় নিয়ে এসে হাজির করে। আমি জানতাম নিজের সুযোগ আমাকে নিজেকেই সৃষ্টি করে নিতে হবে, একটু একটু করে পর্যায়ক্রমে। একটা স্তর থেকে আরেকটি স্তরে আমাদের কাজ এগোতে লাগলো। এই প্রকল্পে কাজ করে আমি জানতে পারলাম একবার মনটা নতুন কোনো চিন্তা অনুযায়ী তৈরি হয়ে গেলে সে আর পুরনো আকৃতিতে ফিরে যায় না। সে সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন VK কৃষ্ণ মেনন। আমাদের ক্ষুদ্র প্রকল্পটির অগ্রগতিতে তার প্রবল আগ্রহ ছিল। তিনি এর মধ্যে দেখেছিলেন ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের স্বদেশী উৎপাদনের সূত্রপাত। তিনি যখনই ব্যাঙ্গালোরে আসতেন একটু সময় করে আমাদের প্রকল্পের অগ্রগতি দেখে যেতেন। আমাদের কর্মক্ষমতায় তার আস্থা আমাদের উদ্দীপিত করত। আমি কর্মশালায় প্রবেশ করার সময় আমার অন্য সব সমস্যা বাইরে রেখে যেতাম, ঠিক যেমন আমার বাবা নামাজের জন্য মসজিদে ঢোকার সময় জুতো বাইরে খুলে রাখতেন। কিন্তু GEM সম্পর্কে কৃষ্ণ মেননের মতো সকলে মানতে পারেননি। যন্ত্রাংশ এবং অন্যান্য সামগ্রী যা পাওয়া যায় তাই নিয়েই কাজ করতে পারি কিনা এই ব্যাপারে আমাদের এই পরীক্ষায় উচ্চতর পদস্থ সহকর্মীরা ঠিক যে খুশি হলেন তা নয়। অনেকে এমন কথাও বললেন যে আমরা একদল ছিটগ্রস্ত মানুষ যারা অসম্ভবের স্বপ্নের পেছনে ছুটছি। কুলির সর্দার হিসাবে আমার পেছনে লাগতেই মজা বেশি ছিল। আমি যেন ছিলাম এক গেঁয়ো ভূত যে মনে করে আকাশে উড়ে বেড়ানোই তার কাজ। আমি মাত্রাতিরিক্ত আশাবাদী। তাদের বিরূপ মনোভাব আমার মনোবল আরও বাড়িয়ে দিল। এডির কোনো বরিষ্ঠ বিজ্ঞানীর মন্তব্যে 1896 সালে প্রকাশিত একটা ব্যঙ্গ কবিতা আমার মনে পড়ে গেল। রাইট ভ্রাতৃদ্বয় সম্পর্কে সেই বিখ্যাত কবিতাটি লিখেছিলেন জন টাউব্রিজ। With trimble and tread, and wax and hammer, and buckles and screws, and all such things as geniuses use,
2 bats for patterns, curious fellows, a charcoal pot, and a pair of bellows. প্রকল্পের কাজ বছরখানেক চলার পর প্রতিরক্ষা মন্ত্রী এডিতে এলেন। আমি তাকে সঙ্গে করে আমাদের কর্মশালায় নিয়ে গেলাম। টেবিলের ওপর GEM-এর মডেলটি ছিল। তার অংশগুলি তখনও জোড়া দেওয়া হয়নি। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য একটা কার্যকর হোভারক্রাফট নির্মাণের জন্য আমাদের যে 1 বছরের অক্লান্ত পরিশ্রম, এই মডেলটি তারই পরিণতির প্রতিভূস্বরূপ। মন্ত্রী একটার পর একটা প্রশ্ন বন্দুকের গুলির মতন আমার দিকে নিক্ষেপ করতে লাগলেন। আগামী বছরের মধ্যেই সমজাতীয় আকৃতির বায়ুযানটি পরীক্ষামূলক উড়ানে যেন যেতে পারে, সে বিষয়ে তিনি বদ্ধপরিকর হতে চান। তিনি ডক্টর মেডিরাট্টাকে বললেন, কালামের এখন যেসব যন্ত্রপাতি আছে তাতে জেম-এর উড়ান সম্ভব। শিবের বাহনের নাম অনুসারে হোভারক্রাফটের নামকরণ হলো নন্দী। গঠনগত দিক থেকে সমজাতীয় আকৃতির বায়ুযান হিসাবে তার অবয়বের সৌষ্ঠব ইত্যাদি ছিল আমাদের প্রত্যাশার অতীত। যে পরিকাঠামো আমরা পেয়েছিলাম তা ছিল একেবারেই অপর্যাপ্ত। সহকর্মীদের আমি বললাম, এই যে হোভারক্রাফটটি, এটি কোনো ছিটগ্রস্ত মানুষদের তৈরি নয়, দক্ষ ইঞ্জিনিয়ারদের তৈরি। এটি শুধু তাকিয়ে দেখবেন না, কারণ এটা শুধু দেখার জন্য তৈরি করা হয়নি, এতে চেপে ওড়ার জন্য তৈরি করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী VK কৃষ্ণ মেননের সঙ্গে যে অফিসারেরা এসেছিলেন তারা নিরাপত্তার কথা ভেবে আপত্তি করলেন। সে আপত্তি অগ্রাহ্য করে মন্ত্রী নন্দীতে চেপে উঠলেন। একজন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন তার সঙ্গী। তার বেশ কয়েক হাজার ঘন্টা ওড়ার অভিজ্ঞতা ছিল। আমার মতন একজন অনভিজ্ঞ অসামরিক চালকের সঙ্গে উঠতে গিয়ে মন্ত্রী যাতে বিপদে না পড়েন সেই দুশ্চিন্তায় তিনি নিজে যন্ত্রটি ওড়াতে চাইলেন। তিনি হাত নেড়ে আমাকে ইশারা করলেন যন্ত্রটির মধ্যে থেকে বেরিয়ে আসতে। আমি নিশ্চিন্ত ছিলাম যে যন্ত্রটি ওড়াতে আমি সক্ষম, কাজেই আমি মাথা নেড়ে আমার অস্বীকৃতি জানালাম। আমাদের মধ্যে এই নির্বাক বাক্য বিনিময় দেখে মন্ত্রী সেই অপমানজনক ইঙ্গিত হেসে নাকচ করে আমাকে ইশারা করলেন যন্ত্রটি ওড়াতে। তিনি খুব খুশি, বললেন, আপনি দেখিয়ে দিয়েছেন হোভারক্রাফট নির্মাণের যেসব মৌলিক সমস্যা সেগুলোর সমাধান হয়ে গেছে। এর চেয়ে শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজে লেগে পড়ুন, তারপর আমাকে আবার ওড়ার জন্য ডাকুন। সেই সন্দিগ্ধ গ্রুপ ক্যাপ্টেন গোলে পরে আমার খুব ভালো বন্ধু হন। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের প্রকল্প সম্পূর্ণ হয়ে গেল। আমরা পেলাম একটা কার্যকর হোভারক্রাফট, 550 কিলোগ্রাম ওজন সহ। সেটি প্রায় 40 মিলিমিটারের হাওয়ার গদির ওপর চলতে পারে, তার নিজের ওজন ধরে। ডক্টর মেডিরাট্টা যে খুবই খুশি তা তাকে দেখেই বোঝা গেল। ইতিমধ্যে কৃষ্ণ মেনন মন্ত্রিত্ব হারিয়েছেন এবং দ্বিতীয়বার তাতে ভ্রমণের জন্য তিনি আর আসতে পারেননি। পরিবর্তিত অবস্থায় স্বদেশে নির্মিত হোভারক্রাফটের সামরিক ব্যবহার সম্পর্কে তার স্বপ্নের অংশীদার বেশি ছিলেন না। বস্তুত আজও আমরা হোভারক্রাফট আমদানি করি। প্রকল্পটি বাদানুবাদের পাকে আটকে গেল এবং শেষ পর্যন্ত শিখেই তোলা হলো। আমার কাছে সে ছিল এক নতুন অভিজ্ঞতা। এতদিন পর্যন্ত আমি ভাবতাম আমাদের সামনে বাধা বন্ধনহীন অসীম সম্ভাবনা। এখন মনে হলো একটা বেশ বড় সীমাবদ্ধতা আছে। জীবনে অনেক সীমারেখা থাকে। কতটা ওজন তুলতে পারবো তার সীমা আছে, কত দ্রুত শিখতে পারি তার সীমা আছে, কত পরিশ্রম করতে পারি তার সীমা আছে, কত দূর যেতে পারি তারও সীমা আছে। বাস্তব অবস্থার সম্মুখীন হতে আমার অনীহা ছিল। সমস্ত মন প্রাণ আমি নন্দীর নির্মাণে ঢেলে দিয়েছিলাম। এ কথা আমার মাথাতেই আসেনি যে তাকে ব্যবহার করা হবে না। আমার আশা ভঙ্গ হলো, মোহভঙ্গ হলো। এই অনিশ্চয়তার সময়ে যখন মনে হচ্ছিল সব গোলমাল হয়ে যাচ্ছে, বাল্যের নানা স্মৃতি আমার মনে ভিড় করতে লাগলো। আবার একবার নতুন অর্থ নিয়ে এলো তারা জীবনে। পক্ষীশাস্ত্রী মাঝে মধ্যেই বলতেন, সত্যকে জানো, সত্য তোমাকে মুক্তি দেবে। যেমন বাইবেলে আছে, চাও তাহলে পাবে। তাই হলো, তবে তৎক্ষণাৎ নয়, কিছুদিন পরে। একদিন ডক্টর মেরিয়াট্টা আমাকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন আমাদের হোভারক্রাফটের কী খবর। সে ওড়ার জন্য একদম তৈরি শুনে তিনি বললেন, আগামীকাল একজন অত্যন্ত মান্য অতিথি আসছেন, তার জন্য আমাকে সেই হোভারক্রাফটের প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে।
তবে আমি যতদূর জানতাম তা হলো পরের সপ্তাহে কোনো ভিআইপির আসবার কথা ছিল না। সে যাই হোক, ডক্টর মেডিয়ারটার নির্দেশে আমি আমার সহকর্মীদের জানালাম। একটা নতুন আশার হাতছানি দেখা দিল আমাদের সামনে। পরদিন ডক্টর মেডিয়ারটা যখন অতিথিকে আমাদের হোভারক্রাফট দেখাতে নিয়ে এলেন, সেই দীর্ঘকায় সুদর্শন ব্যক্তি, তার মুখে দাড়ি, যন্ত্রটি সম্পর্কে তিনি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। তার চিন্তার পরিচ্ছন্নতা, নৈর্ব্যক্তিকতা অসাধারণ বলে আমার মনে হলো। তিনি জিজ্ঞেস করলেন, ওতে আমাকে একটু চড়াতে পারেন? তার অনুরোধ শুনে খুব আনন্দ হলো আমার। এতদিনে তাহলে একজনকে পেলাম আমাদের কাজে যার আগ্রহ আছে। হোভারক্রাফটে আমরা 10 মিনিট চললাম, ভূমি থেকে কয়েক সেন্টিমিটার উঠে। আমার নিজের সম্পর্কে অতিথি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন, তাকে হোভারক্রাফটে চড়াবার জন্য ধন্যবাদ দিলেন, তারপর বিদায় নিলেন। এই বিদায়ের ঠিক আগে তিনি তার নিজের পরিচয় দিলেন। তিনি হলেন ডক্টর MGK মেনন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ডিরেক্টর। এক সপ্তাহ বাদে এক ইন্টারভিউয়ের ডাক পেলাম ইন্ডিয়ান কমিটি ফর স্পেস রিসার্চের কাছে, রকেট ইঞ্জিনিয়ারের পদের জন্য। সেই সময় ইন্ডিয়ান কমিটি ফর স্পেস রিসার্চ এর সম্পর্কে বেশি কিছু জানতাম না। ভারতে মহাকাশ গবেষণার জন্য মুম্বাইয়ের TIFR এর মধ্যে থেকে বিজ্ঞানীদের নিয়ে সেটা গঠিত। ইন্টারভিউয়ের জন্য মুম্বাই গেলাম। সেখানে কী ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হবে আমি ঠিক জানতাম না। তার জন্য একটু পড়াশুনো করে নেব, কিংবা এ বিষয়ে যার অভিজ্ঞতা আছে এমন কারোর সাথে কথা বলার মতো সময়ও হাতে ছিল না। ভগবদ্গীতা থেকে লক্ষণ শাস্ত্রীর আবৃত্তি যেন আমার কানে বাজতে লাগলো। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মহং স্বর্গে যান্তি পরস্তপ যেষাং তত্ত্বগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়বতা। অর্থাৎ ইচ্ছা দেশাদি অনুকূল এবং প্রতিকূল বিষয় হতে সুখ দুঃখ দ্বন্দ্ব সমুদ্ভূত হয়। এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীর প্রজ্ঞাকে স্ববশীভূত করে ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে। এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তিকালে অভিভূত হয়। সেই জন্য পরমার্থ আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবন্ধ জ্ঞান নিয়েই প্রাণীগণ জন্মগ্রহণ করেন। কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তিগণের পাপ ক্ষীণ হয়েছে, তারা সুখ দুঃখ এবং শীতোষ্ণাদি দ্বন্দ্ব নিমিত্তক মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সাথে আমার ভজনা করেন। নিজেকে মনে করিয়ে দিলাম, জিততে গেলে সবচেয়ে ভালো হয় যদি জেতার প্রয়োজন না থাকে। সহজ হয়ে থাকলে, সন্দেহ পীড়িত না হলে, তবেই নিজের কাজ সবচেয়ে ভালো হবে। মনে মনে ঠিক করলাম, যখন আসবে তার মুখোমুখি হব। অধ্যাপক MGK মেনন যে এলেন, আমি যে ইন্টারভিউয়ের ডাক পেলাম এর কিছুই আমি করিনি। কাজেই এরপর যা হবে তার জন্য আমার ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার ইন্টারভিউ নিলেন ডক্টর বিক্রম সারাভাই এবং তার সঙ্গে অধ্যাপক MGK মেনন ও অ্যাটমিক এনার্জি কমিশনের ডেপুটি সেক্রেটারি মিস্টার শরাফ। ঘরে ঢুকবার সময় আমি তাদের আন্তরিকতা এবং সহৃদয়তা যেন অনুভব করতে পারলাম। সঙ্গে সঙ্গে আমারও এও মনে হলো যে ডক্টর সারাভাই কি প্রাণবন্ত? একজন তরুণ প্রার্থী যে আত্মরক্ষায় অক্ষম, তার সঙ্গে কথা বলার সময় যারা ইন্টারভিউ নেন তাদের যে হামবড়া ভাব, যে মুরব্বিয়ানার ভাব সচরাচর দেখা যায়, তার লেশমাত্র আমি দেখলাম না। আমি কি জানি না জানি, কি পারি না পারি, তা নিয়ে ডক্টর সারাভাই প্রশ্ন করলেন না। তিনি দেখতে চাইলেন আমার মধ্যে কি কি সম্ভাবনা নিহিত আছে। মনে হলো বৃহত্তর কোনো কিছুর কথা মাথায় রেখেই তিনি আমাকে দেখছেন। মনে হলো সমস্ত সাক্ষাৎকারের ঘটনাটা সামগ্রিকভাবে একটা সত্যকে সামনে নিয়ে এসেছে, যেখানে একজন বৃহত্তর মানুষের বৃহত্তর স্বপ্ন আমার স্বপ্নটিকে আলিঙ্গন করে আছে। আমাকে 2 দিন থেকে যেতে বলা হলো। যাই হোক, পরদিনই আমি জানলাম আমি নির্বাচিত হয়েছি। রকেট ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে ঢুকিয়ে নেওয়া হবে।
আমার মতন একজন তরুণের পক্ষে এ যে এক স্বপ্ন পূরণ। টিআইএফআর এর কম্পিউটার সেন্টারে একটা অবহিতকরণ শিক্ষাক্রমের কাজ দিয়ে ইনকসপার এ আমার যাত্রা শুরু হলো। এখানকার বাতাবরণ ডিটিডি&পি এর থেকে আলাদা। এখানে কার পদের কী নাম তাতে কিছু এসে যায় না। নিজের হয়ে সাফাই গাইবার কারোর দরকারও হয় না। বিষ দৃষ্টিতে কেউ কাউকে দেখে না। 1962 শেষার্ধের কোনো এক সময়ে INCOSPAR অর্থাৎ ইন্ডিয়ান কমিটি ফর স্পেস রিসার্চ মনস্থ করলো একটা বিষুবীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করবে থুম্বা নামে এক কর্মকোলাহলহীন ক্ষুদ্র মৎস্যজীবীদের গ্রামে। গ্রামটি কেরালার ত্রিবান্দ্রম অর্থাৎ এখন তিরুবনন্তপুরমের কাছে। আহমেদাবাদে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ডক্টর চিটনিস উপযুক্ত স্থান হিসেবে গ্রামটিকে বেছেছিলেন। তার কারণ জায়গাটি পৃথিবীর চুম্বকীয় নিরক্ষরেখার খুব কাছাকাছি। এইভাবে বিনা আড়ম্বরে ভারতে রকেট ভিত্তিক গবেষণার সূচনা হলো। থুম্বাতে যে জায়গাটা বেছে নেওয়া হলো সেটি রেললাইন এবং সমুদ্রতটের মধ্যবর্তী 2.5 কিলোমিটার বিস্তৃত, 600 একর পরিমিত। এই এলাকার মধ্যে একটা বড় গির্জা ছিল। তার জমিটি অধিগ্রহণ করতে হলো। ব্যক্তিগত কিংবা বেসরকারি মালিকের কাছ থেকে জমি অধিগ্রহণ করা সবসময় দুরূহ এবং সময় সাপেক্ষ, বিশেষত কেরালার মতো ঘন বসতির জায়গায়। উপরন্তু ধর্মীয় গুরুত্বপূর্ণ জমি নেওয়ার ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এই কাজটি অত্যন্ত নিপুণভাবে, শান্তিপূর্ণভাবে এবং দ্রুত সমাধা করলেন ত্রিবান্দ্রমের তৎকালীন কালেক্টর কে মাধবন নায়ার। তাকে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা প্রদান করেছিলেন রাইট রেভারেন্ড ডক্টর ডেরিয়া, যিনি তখন অর্থাৎ 1962-তে ত্রিবান্দ্রমের বিশপ ছিলেন। অল্প দিনের মধ্যেই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট CPWD এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার RD জন জায়গাটির চেহারা সম্পূর্ণ বদলে দিলেন। থুম্বা মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম কার্যালয়টির স্থান হল সেন্ট মেরি মাগডালেন গির্জায়। এর উপাসনা কক্ষে বসলো আমার প্রথম পরীক্ষাগার। বিশপের কামরা হলো আমার নকশা এবং অঙ্কনের কার্যালয়। আজও পর্যন্ত গির্জাটি তার পূর্ণ গরিমায় বিরাজমান। আর এখন সেখানে স্থাপিত ভারতীয় মহাকাশ বিষয়ক জাদুঘর। এর খুব অল্প দিন পরেই আমাকে 6 মাসের জন্য আমেরিকা যেতে বলা হলো। ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার সাউন্ডিং রকেট উৎক্ষেপণের স্টেশনের মানের একটা শিক্ষাক্রমের জন্য। বিদেশ যাত্রার আগে আমি কিছুদিনের ছুটি নিয়ে রামেশ্বরম গেলাম। আমার সামনে যে সুযোগ এসেছে তার কথা শুনে আমার বাবা খুব খুশি হলেন। তিনি আমাকে মসজিদে নিয়ে গেলেন এবং একটা ধন্যবাদ জ্ঞাপক বিশেষ নামাজ, শুকরানা নামাজের ব্যবস্থা করলেন। আমি বোধ করলাম একটি ঐশী শক্তি আমার বাবা থেকে আমার মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে বৃত্ত সম্পূর্ণ করে ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে। আমরা সবাই সেই নামাজের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আমার বিশ্বাস প্রার্থনার একটা বিশেষ উপযোগিতা এই যে তাতে মানুষের মধ্যে সৃজনাত্মক চিন্তা উদ্দীপিত হয়। সার্থক জীবনযাপনের জন্য যা যা সম্পদ প্রয়োজন তার সবই মনের মধ্যে বিদ্যমান। চেতনার মধ্যে নিহিত থাকে চিন্তাভাবনা। সেসব চিন্তাভাবনা মুক্তি পেলে, বারবার সুযোগ এবং ক্ষেত্র পেলে, বাস্তব রূপ পেলে সাফল্য এনে দিতে পারে। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের মনের মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে শক্তি এবং ক্ষমতার বিরাট সম্ভাবনা রেখে দিয়েছেন। প্রার্থনার সাহায্যে আমরা সেই সব শক্তিকে বিকশিত করতে পারি, কাজে লাগাতে পারি। আহমেদ জালালউদ্দিন এবং শামসুদ্দিন আমাকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে এলেন। মুম্বাইয়ের মতো বড় শহরের অভিজ্ঞতা তাদের সেই প্রথম। ঠিক যেমনি আমি যাচ্ছি নিউ ইয়র্কের মতো বড় শহরের অভিজ্ঞতা প্রথম লাভ করতে। জালালউদ্দিন এবং শামসুদ্দিন এই দুইজন মানুষ ছিলেন আত্মনির্ভরশীল এবং আশাবাদী। তারা যে কাজে হাত দিতেন জানতেন তা সফল হবে। আমার মনের গভীরে যে সৃজন ক্ষমতা তা আমি পেয়েছিলাম এই দুইজনের কাছ থেকে। আমার ভাবের উচ্ছ্বাস আমি সামলাতে পারছিলাম না। বুঝতে পারছিলাম আমার চোখ ভিজে যাচ্ছে। তখন জালালউদ্দিন বললেন, আজাদ, আমরা চিরদিন তোমায় ভালোবাসি। তোমার উপর আমাদের বিশ্বাস আছে। চিরদিন
আমরা তোমার জন্য গর্ব অনুভব করব। তাদের বিশ্বাসের গভীরতা এবং বিশুদ্ধতা আমার সংযমের শেষ বাতটিও ভেঙে দিল। দু চোখ জলে ভরে উঠল আমার। আজ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রারম্ভ শেষ করলাম। পরবর্তী অধ্যায় সৃজন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব।